হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ATA24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। সকলকে গুড আফটারনুন। এবং আজকে 20 মিনিট শো এর একটা নতুন টপিক নিয়ে আমি এসে গেছি। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আজকে আমরা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে আলোচনা করব। তো ভীষণই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের যে কোনো পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট। সেটা WBSSC গ্রুপ সিডি হতে পারে, সেটা এসএসসির MTS CHSL CGL হতে পারে, অথবা পুলিশের এক্সাম বা রেলের এক্সাম, যে কোনো কিছুর জন্যই আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখান থেকে পরীক্ষায় জিকের অন্তত আমাদের 2 থেকে 3টে প্রশ্ন তো আসবেই আসবে, যেগুলো জিকে রিলেটেড। আর কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকেও এই বছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা ভীষণ গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে। তার কারণ, কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে যদি আমরা বলি, 2025-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানকে আমরা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ডিক্লেয়ার করেছি, মানে ইউনেস্কো করেছে। এবং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সম্মেলন, যেটা ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হয়ে গেছে ইউনেস্কোর তরফ থেকে। কোথায় না, ভারতবর্ষে। তো সমস্ত অ্যাঙ্গেল থেকেই যদি আমি দেখি, এখন কিন্তু হট টপিকে রয়েছে আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কোর কালচারাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে। তো চলো আজকের সেশনটা আমরা শুরু করে দিচ্ছি। আজকে 20 মিনিট শোয়েতে তোমাদের সকলকে স্বাগত। এবং তোমাদের একটা ভীষণ ডিমান্ডই ছিল যে ম্যাম এই টপিকটা নিয়ে একটা ডিটেল ক্লাস করিয়ে দিন। তো আজকে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দেবো। ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমি একটা জাস্ট কথা বলতে চাই যে এর আগেও কিন্তু আমি অনেকগুলো 20 মিনিট শো করেছি, এবং সেখানে ভীষণই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনো কেউ সেগুলো না দেখে থাকো, অবশ্যই গিয়ে আমাদের ATA24/7 বেঙ্গলি চ্যানেল, মানে যে চ্যানেলে তুমি দেখছো, এই চ্যানেলের ভিডিও সেকশনে চলে যেও, অথবা তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়েও কিন্তু 20 মিনিট শোতে তোমরা পরপর ভিডিওগুলোকে দেখতে পাবে। তো অবশ্যই দেখে নিও, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তো চলো শুরু করছি আজকের এই টপিকটা। ফার্স্টেই আমরা চলে যাব যে ইউনেস্কো সম্বন্ধে কিছু বেসিক আলোচনায়। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসতেই পারে, এবং এটার ফুল ফর্ম কি সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। তো ইউনেস্কো, যেটাকে আমরা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বলছি, অর্থাৎ এই যে ইউনেস্কো প্রতিষ্ঠানটি, এই অর্গানাইজেশনটা কিন্তু ইউনাইটেড নেশনের আন্ডারে থাকা একটি অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন কখন তৈরি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945-এর টাইমে, যখন সারা দেশের মধ্যে একটা অরাজকতা চলছে, এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বলো বা শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও বলো, একটা বেশ টালমাটাল অবস্থা। সেই জায়গা থেকে সবাইকে ইউনাইট করার জন্য, সমস্ত নেশনগুলোকে ইউনাইট করে যাতে সমস্ত জায়গায় একটা স্থিতাবস্থা আসতে পারে, তার জন্য ইউনাইটেড নেশন গড়ে তোলা হয়েছিল। এবং এই ইউনাইটেড নেশনের আন্ডারে এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে বানানো হয়। কোনোটা ইউনেস্কো, কোনোটা ইউনিসেফ, কোনোটা অন্যান্য কিছু। ঠিক আছে? তো এইটারই সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ইউনেস্কো, যেই অর্গানাইজেশনটা আমাদের এডুকেশন, মানে শিক্ষা, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ এখানে সংস্কৃতি, শিক্ষা এবং বিজ্ঞান, এই 3টে বিষয় নিয়েই চর্চা করা হয়ে থাকে। ইউনেস্কো কত সালে তৈরি হয়েছে? 1945-এ, একটু আগেই বললাম। এর হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্সে অবস্থিত। কিন্তু যদি বলে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়, তাহলে আমাদের উত্তর হবে নিউ ইয়র্কে, ওটা অবস্থিত। নেক্সট দেখো যে কেন তৈরি করা হয়েছিল। একটু আগে আমি ডিটেল আলোচনা করলাম যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগের মাধ্যমে যাতে সারা দেশের মধ্যে বা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা শান্তি বজায় রাখা যায়। কারণ আমরা বুঝতেই পারছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, আমাদের কোল্ড ওয়ার শুরু হয়েছিল। তো এই যে টাইমটা, আমাদের কিন্তু তারপরে শান্তি চুক্তিও স্বাক্ষর করা হয়ে থাকে। তো এই জন্য সারা বিশ্বের মধ্যে যাতে আবারও একটা শান্তি ফিরে আসতে পারে, তার জন্যই কিন্তু এটাকে তৈরি করা হলো। নেক্সট আমরা চলে আসি পরবর্তীকালে কি বলছে না,
এই যে ইউনেস্কো, তার থেকে তো সম্মেলন করা হয়েছিল। ইউনেস্কোর বিভিন্ন কনভেনশন হয়ে থাকে বিভিন্ন দেশে, প্রত্যেক বছর ঘুরিয়ে ঘুরিয়ে রোটেশন ওয়াইজ এই সম্মেলনগুলো হয়ে থাকে। সেরকমই বিশ্ব ঐতিহ্য সম্মেলন বলা হয় এটাকে। এটা 1972 সালে যে সম্মেলনটা হয়েছিল, অসামান্য সার্বজনীন মূল্যের যে সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য এই সম্মেলনটার আয়োজন করা হয়েছিল। এবং এখানে টোটাল 195-এর বেশি দেশ অংশগ্রহণ করেছিল। তারা একসাথে মিলে তাদের কিন্তু এইরকম একটা সম্মেলন ডাকা হয়েছিল। এই 195-টিরও বেশি দেশ তারা কিন্তু এই শান্তির জন্য, যে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিকে আমাদের রিভাইভ করতে হবে, পুনর্জাগরণ করতে হবে বা সেগুলোকে সংরক্ষিত করতে হবে, এরকম একটা চুক্তিতে তারা গলা মিলিয়েছিল সকলে একসাথে। ঠিক আছে, নেক্সট চলে আসি আমাদের কি বলেছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটাকে সংক্ষেপে আমরা WHS বলে থাকি। ইউনেস্কোর সঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ যারা রয়েছে তারা কিন্তু একটা মানে কি বলবো, সংঘবদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা সাইটস রিকগনাইজড বাই ইউনেস্কো, এই সাইটগুলোকে কে আইডেন্টিফাই করতো বা কে এই সাইটগুলোকে তুলে আনতো? ইউনেস্কো তুলে আনতো। এবং তাদের যে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু রয়েছে, যেটাকে OUV বলা হয়ে থাকে সংক্ষেপে, এই টার্মিনোলজিগুলো না আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ইভিতে দেখবে তোমাদের বিভিন্ন টার্ম থেকে কোয়েশ্চেন দেয়, তো তোমাকে এরকম OUV, যেটা আমাদের ইউনেস্কো রিলেটেড, বলো এটার ফুল ফর্ম কি বলে তোমাকে 4টে অপশন দিয়ে দেবে। তো একটুখানি মনে রেখো, আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু, এটাকেই আমরা সংক্ষেপে OUV বলে থাকি। অর্থাৎ যার ভ্যালু বা যার মূল্য, অমূল্য, আউটস্ট্যান্ডিং ভ্যালু, আমরা কোনো কিছুতে ভীষণ বিস্ময় প্রকাশ করলে আউটস্ট্যান্ডিং বলে থাকি। তো যার সারা বিশ্বের মধ্যে একটা অমূল্য গুরুত্ব রয়েছে, সেগুলোকেই আমরা বলি আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু। ওকে, এবং সেই সাইটগুলোকে ইউনেস্কো আইডেন্টিফাই করতো এবং তার একটা লিস্ট বানায়। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এটাকে কি করে, লিপিবদ্ধ করে। ইউনেস্কো ওগুলোকে আইডেন্টিফাই করে আর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ওগুলোকে লিপিবদ্ধ করে। বিশ্ব ঐতিহ্য কমিটি 21টা সদস্য দেশ নিয়ে গঠিত হয় এবং এর মেয়াদ হলো 6 বছর। 6 বছর করে এরকম একটা কমিটি তৈরি করা হয় এবং 6 বছরের মধ্যে যত ইউনেস্কো এরকম সাইটকে আইডেন্টিফাই করছে, সেগুলোকে লিপিবদ্ধকরণের দায়িত্ব হচ্ছে বিশ্ব ঐতিহ্য কমিটির। এতদূর পর্যন্ত বোঝাতে পারলাম? চলো নেক্সট কি বলছে দেখো, ঐতিহ্যবাহী স্থানগুলোর যে বিভাগ রয়েছে, আমরা 3টে ক্যাটাগরিতে মোটামুটি ভাগ করতে পারি। একটা হলো কালচারাল, একটা হলো ন্যাচারাল এবং আরেকটা হচ্ছে মিক্সড। কালচারাল বা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে আমরা কোনগুলোকে ফেলি, যেরকম যে কিছু তোমার স্মৃতিস্তম্ভ রয়েছে, ভবন রয়েছে, প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল কোনো সাইট রয়েছে, যেগুলো আমাদের সংস্কৃতির প্রমাণ দেয়, সেইগুলোই হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে। যেরকম দেখো, ভারতে আমরা খুব বিখ্যাত তাজমহলের নাম করতে পারি। নেক্সট দেখো, প্রাকৃতিক ঐতিহ্য মানে যেটা ন্যাচারালি বিল্ড হয়েছে, যেরকম যার একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র থাকবে, তার জীব বৈচিত্র্যের হটস্পট হিসেবে আমরা যেটাকে ডিক্লেয়ার করতে পারবো, অর্থাৎ যার প্রাকৃতিক দিক থেকে একটা ঐতিহ্য রয়েছে, সেটাকেই আমরা ন্যাচারাল সাইট হিসেবে গণ্য করব। এবং এই দুটোরই বৈশিষ্ট্য আমরা যেখানে দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের মিক্সড সাইট, যেরকম কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান আমাদের ভারতের মধ্যে। তো এখানে ভারতের মধ্যেই উদাহরণগুলোকে দেওয়া হয়েছে আমাদের ভারতে। তাহলে এবার আমরা দেখে নিই যে কতগুলো ন্যাচারাল, কতগুলো কালচারাল এবং কতগুলো মিক্সড সাইট রয়েছে। চলো ফার্স্টেই বলে দিই, ভারত এই যে সম্মেলন বা ভারত ইউনেস্কোর সাথে বা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সাথে কবে স্বাক্ষর করেছিল বা ভারত কবে এগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়, 1977-এ। এখান থেকে প্রশ্ন আসে, 1977-এ ভারত কিন্তু স্বাক্ষর করেছিল। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার দিক থেকে ভারত বর্তমানে বাকি অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের সাথেই কম্পিট করছে এবং প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে সমস্ত সব থেকে বেশি সংখ্যক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, এরকম যে দেশগুলো রয়েছে তার মধ্যে ভারতও কিন্তু অগ্রগণ্য।
ওকে, এবং ভারতের এই বিভাগ অনুযায়ী সাংস্কৃতিক, প্রাকৃতিক আর মিশ্র এই বিভাগ অনুযায়ী আমরা যদি দেখি, প্রথম 1983 সালে 3টে সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। তো এখান থেকে প্রশ্ন আসে যে ভারত থেকে হওয়া প্রথম 3টে কোন স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল। সেক্ষেত্রে আমাদের উত্তর কি হয়ে যাবে? অজন্তা এবং ইলোরা গুহা, যে দুটো মহারাষ্ট্রে অবস্থিত, এবং তাজমহল, যেটা আমাদের দিল্লির আগ্রাতে অবস্থিত। তো 1983 সালে এই 3টেকেই কিন্তু তোমার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। আমি সরাসরি তোমাদের ইউনেস্কোর পেজে নিয়ে যাব, কারণ ওখান থেকে যদি তোমরা দেখো বা পড়ো, বা ইউনেস্কোর পেজটায় এত সুন্দর করে দেওয়া আছে সব কিছু, যে ওখান থেকে আবার আমি আলাদা করে নোট বানাতে গেলে তোমাদেরই প্রবলেম হবে তুমি যদি দেখতে পাও। তো আমি ওই সাইটটাই তোমাদেরকে ডিরেক্টলি নিয়ে যাব। তুমি এখানে শুধু একটা দেখে নাও ডকুমেন্টেশনটা, যে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন, সেই অনুযায়ী আমাদের ইন্ডিয়ার যেটা এখন প্রাথমিক ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু এটা 44 নাম্বার কতগুলো রয়েছে, প্রপার্টিজ ইনস্ক্রাইবড অন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, অর্থাৎ 44টা টোটাল স্থান ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে টোটাল 44টা স্থান এখন বর্তমানে ভারতের থেকে রয়েছে। 4টে ম্যান্ডেটস টু দ্য ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, 4টেকে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি দ্বারা ম্যান্ডেটরি করা হয়েছে। তার মধ্যে 162 স্টেট অফ কনজারভেশন রিপোর্ট পাওয়া গেছে। 35 হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভড। 8,61,732 যেটা, এটা হলো ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স টোটাল অ্যামাউন্ট অ্যাপ্রুভড বাই ইউএসডি, মানে এটা ডলারের বলা হয়েছে যে এত ডলার এখানে ইনভেস্ট করা হচ্ছে। ঠিক আছে, তো এইবার আমি তোমাদেরকে ডিরেক্ট যে আমাদের ইউনেস্কোর সাইট রয়েছে সেখানে নিয়ে যাই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। চলো আমি ওপেন করছি, এই হলো আমাদের ইউনেস্কোর সাইট। ওকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম বড় বড় করে লেখা আছে ইন্ডিয়া, এবং ইউনেস্কোর নিচে লেখা আছে ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন। তাহলে এবার আমরা দেখে নিই যে আমাদের ইন্ডিয়ার মধ্যে কি কি রয়েছে। এই সেই পেজটা যেটা আমি একটু আগেই তোমাদের দেখালাম। দেখো এখানে পুরো ইয়ার ধরে ধরে মেনশন করে করে দেওয়া আছে। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ইয়ার ধরে মেনশন করে করে এখানে দেওয়া আছে। ওকে, তো আমি ফার্স্টেই চলে যাচ্ছি আমাদের যে কালচারাল সাইট রয়েছে সেখানে। এটা হচ্ছে আমাদের কালচারাল সাইট। ওকে, যেগুলো প্রপার্টিজ ইনস্ক্রাইবড অন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, টোটাল হলো 44। তার মধ্যে কালচারালে আমরা দেখতে পাচ্ছি 36টা রয়েছে। তো কালচারাল রয়েছে 36টা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের একটা জিনিস দেখে নাও, যেগুলো টেন্টেটিভ লিস্টের মধ্যে আছে, অর্থাৎ এগুলো কিন্তু এখনো আমাদের ওই 44টার যে লিস্ট তার মধ্যে ইনক্লুড হয়নি, এগুলো এখনো পর্যন্ত টেন্টেটিভ পর্যায়ে রয়েছে। তো এইটা নিয়ে আমি অলরেডি তোমাদের আরেকটা সেশন করিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো আমি সেটারও লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেব আমার সাথে যদি তোমরা গ্রুপে জয়েন থাকো। তো গ্রুপে কিভাবে জয়েন হবে আমি ক্লাসের শেষে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এইটা হলো সেই টেন্টেটিভ লিস্ট, যার মধ্যে বিষ্ণুপুরের মন্দির আছে, এর্নাকুলামে যে মাতানচেরি তোমার প্যালেস রয়েছে সেইটা রয়েছে, গ্রুপ অফ মনুমেন্ট অ্যাট মান্ডু মধ্যপ্রদেশের এই মনুমেন্টটা রয়েছে, সারনাথের যে অ্যানশিয়েন্ট আমরা বুদ্ধিস্ট সাইট হিসেবে জেনে থাকি ওটা আছে, অমৃতসরে যে স্যার হরমন্দির সাহিবের মন্দির যেটা সেইটা রয়েছে। এছাড়া দেখো মাজুলি আইল্যান্ড যেটা সেটা আছে, ব্রহ্মপুত্র রিভার ইন আসাম, নামদাফা ন্যাশনাল পার্ক, এছাড়া তোমার ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি যেটা আমাদের গুজরাটের রান অফ কাছে অবস্থিত। এইগুলো কিন্তু এখনো আমাদের টেন্টেটিভ লিস্টের মধ্যে পড়ে আছে। এগুলো এখনো আমাদের যে পুরনো মানে আমাদের যেটা টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট তার মধ্যে ইনক্লুড হয়নি। এছাড়াও আরো অনেক আছে, মোড়ে যদি তুমি ক্লিক করো আরো কিন্তু প্রচুর সাইট দেখতে পাবে। আমি আর সবগুলো বললাম না, তোমরা যদি ইউনেস্কোর সাইটটা ওপেন করো তাহলে সেখানেও তোমরা এগুলো সমস্ত দেখতে পাবে। ঠিক আছে, একদম তুমি এন্ডের দিকে যদি চলে যাও 2025এই দেখো, একদম এখান থেকে কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, মুদুমালাই সেরিয়াল নমিনেশন অফ অশোকান এডেক্টস, এখান থেকে শুরু করে প্রচুর নাগা হিলস, তারপরে ডেকান ট্র্যাপ, জিওলজিক্যাল হেরিটেজ অফ সেন্ট ম্যারিজ আইল্যান্ড, মেঘালয়ান এজ কেভস, এগুলো প্রত্যেকটা আমাদের 2025এও কিন্তু নমিনেশনের লিস্টে পাঠানো হয়েছিল, ইউনেস্কোর কাছে পাঠানো আছে যে এই এই জায়গাগুলো আমাদের ভারতে রয়েছে যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আমরা বিবেচনা করে থাকি। তো
তো তোমরাও বিবেচনা করে দেখো যে এগুলোকে তোমাদের লিস্টের মধ্যে স্থান দেওয়া যায় নাকি। তো এগুলো আমাদের টেন্টেটিভ লিস্টের মধ্যে রয়েছে। এবার আমরা চলে আসি আমাদের যেটা বলার বিষয়, সেটা হচ্ছে এটাই কালচারাল সাইটের মধ্যে। কালচারাল সাইটের মধ্যে যদি দেখো আমাদের টোটাল 36টা রয়েছে কালচারাল সাইট। তার মধ্যে আগ্রা ফোর্ট, অজন্তা এবং এই দুটোকে আমরা 1983 সালে তো দেখতেই পেলাম, আর তাজমহল। এছাড়া দেখো নালন্দা মহাবিহার, যেটা 2016 সালে ইনক্লুড করা হয়েছিল। এখানে প্রত্যেকটা যে নাম রয়েছে, পাশাপাশি কোন সালে এগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে সেগুলো দেওয়া আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু পড়তে হয়। এলিফ্যান্টা কেভ ভীষণ ইম্পর্টেন্ট, 1987। ফতেহপুর সিক্রি 1986, ঠিক আছে। গ্রেট লিভিং চোলা টেম্পল 1987, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হাম্পির যে মনুমেন্ট, যেটা বিজয়নগর সাম্রাজ্যের ঐতিহ্যকে প্রকাশ করে, সেইটা 1986-এ। এছাড়া দেখো হুমায়ুন স্টম্ব 1993, জয়পুর সিটি 2019, এবং বলা হয় যে এই জয়পুর সিটি হলো প্রথম সিটি বা একমাত্র সিটি যেটা ভারত থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়েছে, ঠিক আছে। এছাড়াও মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, যেটা একদম রিসেন্ট 2025-এ অ্যাড হয়েছে। তো এখান থেকেই আমাদের কোয়েশ্চেন ম্যাক্সিমাম দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে, যে 2025-এ কোন সাইটটিকে 44th ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তো সেটা আমাদের হয়ে যাবে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া, ঠিক আছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার নিশ্চয়ই তোমাদের কাছে। এবার এখানে আরো কিছু কিছু বিষয় রয়েছে, যেরকম ধরে নাও এই যে গ্রুপ অফ মনুমেন্ট অ্যাট হাম্পি, এটাকে যে করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই গ্রুপ অফ মনুমেন্টের মধ্যে কি কি আছে সেগুলো আবার এখানে তুমি দেখতে পাবে। কেওলাদেও ন্যাশনাল পার্ক, হিল ফোর্টস অফ রাজস্থান, এগুলো গ্রুপ হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে, কিন্তু এর মধ্যে আবার কোন কোন ফোর্টগুলো রয়েছে সেগুলোর নামও এখানে ইন ডিটেল দেওয়া আছে। তো সেগুলোর মধ্যে আর আমি যাচ্ছি না, ঠিক আছে। ওকে, তো তোমরা যদি পারো একবার এই সাইটটা খুলে দেখে নিও। এখানে কিন্তু প্রচুর তোমার অ্যাক্টিভিটিস দেওয়া আছে, যে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে নিয়ে কি কি অ্যাক্টিভিটি করা হয়ে থাকে সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে। এখান থেকে প্রচুর নতুন নতুন প্রজেক্টের নাম জানতে পারবে, স্কিমের নাম জানতে পারবে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি এরপরে তোমাদের কোয়েশ্চেন আনসারও করিয়ে দেবো, সেখান থেকেও তোমরা অলরেডি পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদের জাস্ট একটুখানি জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের যে মিক্সড সাইট রয়েছে, সেটা কিন্তু একমাত্র একটাই এখনো পর্যন্ত মিক্সড সাইট আছে, সেটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা ওটাই একমাত্র ভারতে অবস্থিত মিক্সড সাইটের মধ্যে পড়ছে, ঠিক আছে। চলো এবার আমরা আবার আমাদের পিপিটিতে ফিরে যাই, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো পিপিটির মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে। চলো এখানে চলে আসি। ইউনেস্কোর যেটা, এগুলো গেল হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো হলো ট্যাঞ্জিবল সাইট, যেগুলোকে আমি ছুঁয়ে স্পর্শ করতে পারি। কোনো একটা জায়গায়, কোনো ন্যাশনাল পার্কে আমি গেলাম, আমি সেই পার্কের সমস্ত জিনিসকে ছুঁয়ে স্পর্শ করে দেখে বুঝে চোখ দিয়ে আমি যেটাকে দেখতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি। কিন্তু ইউনেস্কোর তরফ থেকে ইনট্যাঞ্জিবল কালচারাল সাইটও কিন্তু নেওয়া হয়ে থাকে, যেটাকে আমরা ICH বলে থাকি, ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। অর্থাৎ এমন কোনো উৎসব রয়েছে, এমন কোনো নাচ রয়েছে যেগুলো কালচারালি প্রচণ্ড এনরিচড এবং বহু বছর ধরে হয়তো সেটা সংস্কৃতিতে আমাদের রয়েছে, কিন্তু সেগুলোকে তো আর আমরা টাচ করতে পারবো না। তো সেই জন্য ওইগুলো ইনট্যাঞ্জিবল লিস্টের মধ্যে রাখা হয়। তো সেরকমই ভারতে এই বছর 2025-এ যদি দেখি, তাহলে ভারতের নিউ দিল্লিতে 2025-এর ডিসেম্বর মাসে একটা 8 থেকে 13 তারিখের মধ্যে একটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের জন্য 20তম ইউনেস্কো আন্তঃসরকার কমিটি অধিবেশন আয়োজন করা হয়েছিল, এবং ভারত থেকে এই প্রথম ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের জন্য ইউনেস্কোর যে মিটিং সেইটাকে কন্ডাক্ট করা হয় বা সেটাকে হোস্ট করা হয়। ভারত এই প্রথম হোস্ট করেছে। কবে থেকে কবে হয়েছে ডেটটা মনে রেখো, 8 থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত হয়েছে। কোথায় হয়েছে? দিল্লির যে রেড ফোর্ট এলাকা রয়েছে সেই কমপ্লেক্সের মধ্যে এটা হয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে আমাদের যে রেড ফোর্ট, সেটা
যেটা ইটসেলফও আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। তো সেখানেই কিন্তু এটাকে কন্ডাক্ট করা হয়েছিল। নেক্সট আমরা চলে আসি রিসেন্ট যেগুলোকে অ্যাডিশন করা হয়েছে এই আমাদের ইউনেস্কোর যে মিটিং হয়ে গেল তার মধ্যে। সবার প্রথমে যেটাকে অ্যাড করা হয়েছে সেটা হলো দীপাবলি। তোমরা এখনই নিশ্চয়ই খবর পেয়ে গেছো, আমি অলরেডি শর্টসের মাধ্যমেও তোমাদের বলেছিলাম যে দীপাবলি বা দিওয়ালি এই ফেস্টিভ্যালটা হলো ফেস্টিভ্যাল অফ লাইটস। এইটাকে কিন্তু আমাদের ইনক্লুড করে দেওয়া হয়েছে। কেউ কিন্তু কালী পুজো বলবে না, কালী পুজো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে, বাট এটা কিন্তু ইন্ডিয়ার একটা উৎসব দীপাবলি, যেটাকে কালচারাল লিস্টের মধ্যে, ইনট্যাঞ্জিবল লিস্টের মধ্যে রাখা হয়েছে। সো এখানে আমাদের নামটা অবশ্যই দীপাবলি বা দিওয়ালি হবে। এছাড়া আমাদের গুজরাটে যে গারবা ডান্স হয়ে থাকে, সেই গারবা ডান্স প্রচণ্ড ঐতিহ্যপূর্ণ, নবরাত্রির টাইমে হয়ে থাকে, সেই গারবা ডান্সকে করা হয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত ফেস্টিভ্যাল রিচুয়ালস রয়েছে, যার মধ্যে কুম্ভ মেলা 2017 সালে করা হয়েছে, দুর্গা পূজা 2021 করা হয়েছে, রামমান 2009 সালে করা হয়েছে। নেক্সট পারফর্মিং আর্টের মধ্যে যদি আমরা দেখি, শিল্পকলার মধ্যে ছৌ ডান্স যেটা 2010 সালে, কালবেলিয়া ডান্স এবং ফোক সং, এগুলো প্রত্যেকটা আমি তোমাদের যে ইন্ডিয়ান কালচার সেটার মধ্যে পড়িয়ে থাকি। আমার সাথে যারা পেড ব্যাচে আছো সেখানে তো ডিটেলে আমি পড়িয়ে থাকি, এবং আমি ইউটিউবেও যে ক্লাস নিই দুপুর 3টে থেকে, যারা জানো না তাদের বলে দিই, সেখানেও কিন্তু এইগুলো বারবার আমি তোমাদের পড়িয়ে থাকি যে এই নাচগুলো কি, এই নাচগুলো কবে অ্যাড হয়েছিল, কোন রাজ্যে এগুলোকে আমরা দেখতে পাই, সমস্ত পড়িয়ে থাকি। তো এখানে আমি আর ডিটেলে যাচ্ছি না, শুধু নামগুলো তোমরা দেখে রাখো এবং কোন সালে এগুলোকে অ্যাড করা হয়েছিল ইনট্যাঞ্জিবল কালচারাল সাইটের মধ্যে সেইগুলোকেও একটুখানি পড়ে রাখো, ঠিক আছে। মুদিয়েত্তু কেরালা থেকে, সংকীর্তন যেটা মণিপুরের 2013 সালে এটাকে করা হয়েছে। এছাড়া যেগুলো ট্রেডিশনাল নলেজ এবং প্র্যাকটিস, সেগুলোর মধ্যে দেখো বেদিক চ্যান্টিং, বৈদিক যে আমরা চ্যান্টিং করে থাকি, মন্ত্র উচ্চারণ, সেইটাকে 2008 সালে করা হয়েছিল। বুদ্ধিস্ট চ্যান্টিং অফ লাদাখ 2012, যোগা 2016, ট্রেডিশনাল ক্রাফট যেরকম ব্রাস এবং কপার ক্রাফট যেগুলো থিয়েটারে ইউজ করা হয়ে থাকে, সেগুলো 2014 সালে। থিয়েটারের মধ্যে যদি দেখি তাহলে কুটিয়াট্টাম, সংস্কৃত থিয়েটার, রামলীলা, এগুলো সমস্ত বিষয়গুলোকে আমরা কিন্তু ইউনেস্কোর যে হেরিটেজ সাইট রয়েছে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, তার মধ্যে লিস্ট করা হয়েছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোন সালে কোনগুলোকে অ্যাড করা হয়েছে প্রত্যেকটা ভালো করে দেখে রাখবে। আর এই দুটো তো আমাদের 2023 আর 2025 করা হয়েছে। 2025 এটা করা হয়েছে, যেটা রিসেন্টলি এই ডিসেম্বরের 10 তারিখে অ্যানাউন্স করা হলো, ঠিক আছে। এবার আমি কিছু কোয়েশ্চেন আনসারের দিকে আমি চলে যাই, ঝটপট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমি করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখে নিই আমরা। which of the following correctly states the total number of UNESCO World Heritage Sites in India as of 2025? 2025 টোটাল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে? একটু আগেই বললাম 44টা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাই, ভারতের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর সঠিক শ্রেণীবিন্যাস কি হবে? কালচারাল, ন্যাচারাল আর এটা মিক্সড, এই হিসাবে বলতে হবে আমাদের কতগুলো কালচারাল সাইট আছে, কতগুলো ন্যাচারাল আর কতগুলো মিক্সড সাইট আছে। কালচারালের মধ্যে যদি আমরা, আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক। কালচারাল একটু আগেই দেখলাম 36টা সাইট আছে, ন্যাচারাল 7খানা এবং মিক্সড একটা, যেটা কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। চলো নেক্সট চলে আসি আমরা। 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় প্রথম ভারতীয় স্থানগুলোর মধ্যে কোনটা ছিল? অজন্তা, ইলোরা এবং আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তাজমহল। অজন্তা, ইলোরা, আগ্রা ফোর্ট এবং তাজমহল, এইটা অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি আমরা, নিচের কোনটি তার অবস্থার সাথে সঠিকভাবে মিলে যায়? তো বলো কোনটা কোন স্টেটে দেখা যায়, এটাই এখানে জানতে চেয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অজন্তা কেভ, ইলোরা কেভ আমরা কোথায় দেখতে পাই? মহারাষ্ট্রে। তাহলে আমাদের এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বাকিগুলো তো আর দেখবই না। সান টেম্পল আমরা কোনারকেই দেখতে পাই, কোনারক মানে এটা উড়িষ্যায় দেখতে পাই, তো এটা ভুল আছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে। অজন্তা কেভ মহারাষ্ট্র হবে। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্ট, এটা তো কোনোভাবেই আমরা রাজস্থানে দেখতে পাই না, এটা মধ্যপ্রদেশে দেখতে পাই। তাহলে অপশন বি যেটা সঠিকভাবে মিলেছে।
নেক্সট চলে যাই আমরা রাজস্থানের পার্বত্য দুর্গগুলো এভাবে খোদাই করা হয়েছে। কিভাবে খোদাই করা হয়েছে? ওয়ান সিঙ্গেল সিরিয়াল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে রাখা হয়েছে। ওই যে আমি তোমাকে বললাম যে হাম্পির মধ্যেও যে সাইটগুলো আছে সেগুলোকে একসাথে মিলে তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে। সিমিলারলি রাজস্থানের যে পার্বত্য দুর্গগুলো রয়েছে সেগুলোকেও একসাথে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওয়ান সিঙ্গেল সিরিয়াল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল। নিচের কোনটি ভারতের একমাত্র মিক্সড ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান? এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন দিয়ে থাকে, অ্যান্ড দ্যাট ইজ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া, এটা সম্মিলিতভাবে নিম্নলিখিত ব্যতীত সমস্ত অন্তর্ভুক্ত করে। কোনটা হবে আমাদের এখানে বলে দাও? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো সাইটে আছে। নীলগিরি মাউন্টেন রেলওয়ে ইয়েস আছে। কালকা সিমলা ইয়েস আছে। যেটা নেই সেটা হলে কোঙ্কন রেলওয়ে, এটাই একমাত্র এদের সাথে ম্যাচ করছে না। নেক্সট চলে আসি আমরা গ্রেট লিভিং চোল টেম্পলস। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রধানত কোন রাজ্যে অবস্থিত? অবভিয়াসলি কর্ণাটকা, একটু আগেই বললাম, যেখানে আমরা তোমার চোল সাম্রাজ্যের যে ঐতিহ্য সেগুলো এখানে দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসি 2025 সালে খোদাই করা ভারত থেকে সর্বশেষ কোনটাকে, মানে 44তম হিসাবে কোনটাকে অ্যাড করা হয়েছিল? তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। বাকিগুলো কিন্তু তার আগেই করেছে। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এই যে বাকি তিনটে নাম দেখছো এগুলো কোন কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে? তোমরা প্রত্যেকে সেশনটা দেখে কমেন্ট সেকশনে এটা লিখবে। ঠিক আছে, কোন এই বাকি তিনটে কোন কোন সালে হয়েছিল। নেক্সট চলে আসি আমরা ভারতের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ প্রধানত গঠিত কি দ্বারা? মহারাষ্ট্রে 8টি এবং কর্ণাটকে 4টি দুর্গ দ্বারা। 12টি দুর্গ বেশিরভাগই মহারাষ্ট্র এবং একটি তামিলনাড়ুতে। 10টি দুর্গ সবই মহারাষ্ট্রে অবস্থিত, নাকি মহারাষ্ট্র এবং গুজরাটে 5টি করে দুর্গ আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 12টি দুর্গ বেশিরভাগই মহারাষ্ট্র এবং একটাই মাত্র তামিলনাড়ুতে অবস্থিত, যেটাকে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়ার মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের টোটাল 10টা প্রশ্ন আমি সলভ করিয়ে দিলাম। বাকি আরো 5টা প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা সলভ করবে। ঠিক আছে, এবং এখানেই শেষ নয়, আমি আরেকটা জিনিসও তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা যদি এই সমস্ত বিষয়গুলোকে ইউনেস্কোর সাইট থেকে শুরু করে আমাদের কি কি ন্যাশনাল পার্ক আছে, ইন্ডিয়ার বাকি যে সমস্ত ঐতিহ্যপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের পরীক্ষার ইম্পর্টেন্ট টপিকের মধ্যেই কাউন্ট হচ্ছে, সেই সমস্ত বিষয়কে নিয়ে ইন ডিটেল ক্লাস করতে চাও, পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপ সিডের ব্যাচ রয়েছে তোমরা সেই ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারো। এই ব্যাচের ক্লাস আমাদের 22 তারিখ থেকে শুরু হবে। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই ব্যাচে এনরোল করে যাও। তোমরা কিভাবে এনরোল করবে সেটা আমি বলে দিচ্ছি, জাস্ট একটু শুনে নাও। সেটা হচ্ছে তোমরা, আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাবে। ঠিক আছে, এই নাম্বারটা আমি লিখে দিলাম। এখানে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাবে গ্রুপ সিডির। আমি ওখানেই ইন ডিটেল সমস্ত ইনফরমেশন দিয়ে দেব। এবং তোমরা এই ক্লাসে শুধু লাইভ ক্লাস, মক টেস্ট, ইবুক এগুলোই পাবে না। ইবুকের মধ্যে তোমরা কিন্তু 5000+ কোয়েশ্চেনের একটা পুরো কোয়েশ্চেন সেট পেয়ে যাচ্ছ। এছাড়াও আরো অনেক ফ্রি ব্যাচ পাচ্ছ, যেরকম স্মার্ট স্টাডি ব্যাচ, যেরকম কম্পিউটার ক্লাস, তোমার টাইপিং কোর্স, এগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দেওয়া হবে। আর এই ব্যাচের সাথে একটা প্রিন্টেড কপি বই তোমাদের বাড়িতে যাবে, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট জিনিস এই শুধুমাত্র এই ব্যাচের সাথে দেওয়া হচ্ছে। ব্যাচের প্রাইস Y1012, এই কোডটাকে অ্যাপ্লাই করতে ভুলবে না। এই ব্যাচে ম্যাথস, রিজনিং, জিকে, জিএস, সমস্ত ইংলিশ, সমস্ত বিষয়ের ওপরেই ডিটেল ক্লাস করানো হবে। Y1012 কোডটাকে অ্যাপ্লাই করলে মাত্র ম্যাক্সিমাম ডিসকাউন্টে 1038 টাকার মধ্যে তুমি কিন্তু এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। তাই প্রত্যেকে যারা চাইছো আজকের মধ্যে এনরোল করে যাও। আমি এইখানে তোমাদের সমস্ত ডিটেল কিন্তু শেয়ার করে দেব। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, এবং তোমাদের কাছে যে প্রশ্নগুলো থাকলো সেগুলো অবশ্যই তোমরা বলবে। আর তোমরা
আর কি কি বিষয়ের উপরে এরকম 20 মিনিট ইনফরমেটিভ ক্লাস করতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধু বান্ধবীদের সাথে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো এরকম স্পেশাল সেশনে।